আসসালামু আলাইকুম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানি তেল ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার প্রতিশোধ, ইসরায়েলের 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশনের বিবৃতি, রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি মার্কিন মিথ্যাচার। অপরদিকে জাতিসংঘ জানালেন বিশ্বের ক্ষুধার্ত জনসংখ্যার 80%ই গাজা উপত্যকার বাসিন্দা। আরো জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে আবারও বড় বিক্ষোভ। অন্যদিকে জর্ডান সীমান্তে এক ট্রাক চালকের গুলিতে 3 ইহুদিবাদী কট্টর সেনা নিহত হোক। সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী রাজনাথের বক্তব্যে যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছি বললেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইরানি তেল ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার প্রতিশোধ, ইসরায়েলের 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরসিজির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইহুদিবাদী কট্টর ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালানোর পর ইরান অন্তত 1 ডজন কট্টর ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাজধানী তেহরানে আইআরসিজির খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি একথা জানান। তিনি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইহুদিবাদীরা আমাদের 14টি তেল ট্যাঙ্কের হামলা চালায়। প্রাথমিকভাবে কারাই হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইহুদিবাদী কট্টর ইসরায়েল এসব হামলা চালাচ্ছে, এবং এরপর আমরা তাদের 12টি জাহাজে আঘাত করি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের 5ম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং জাহাজ যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। জেনারেল সালামি তারও আগে ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের স্টেইনা এম্পারো জাহাজ আটক করে নিলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 2019 সালে ইরান হরমুজ প্রণালীতে এই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল। জেনারেল সালামি আরও বলেন, আমেরিকা 2022 সালে গ্রিস থেকে আমাদের 2টি জাহাজ আটক করার পর আমরা তাদের 2টি জাহাজ আটক করলেও তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, শত্রুরা আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে, কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়। সূত্র পার্স টুডে। রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি মার্কিন মিথ্যাচার। জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশরের প্রধান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংক্রান্ত কোনো খবরাখবর ও অভিযোগ নাকচ করে দিয়েছে। ইরানের এই মিশন বলছে, ইউক্রেন সংকটের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এ প্রসঙ্গে মিশনের বিবৃতি আরও বলেছে, ইসলামী ইরান ইউক্রেনের সংঘর্ষে জড়িত পক্ষগুলোর কাছে সামরিক সাহায্য পাঠানোকে অমানবিক বলে মনে করে, কারণ এর ফলে মানবীয় ক্ষয়ক্ষতি বাড়বে, অবকাঠামোগুলোর ক্ষতি হবে এবং যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনা কমে যাবে। আর এরই আলোকে ইরান অস্ত্র পাঠানোর কোনো পদক্ষেপ তো নিবেই না, বরং অন্যান্য দেশগুলোকে ইউক্রেন সংঘাতের কোনো পক্ষের কাছে অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানাবে। এর আগে জাতিসংঘে ইরানের নিযুক্ত স্থায়ী কূটনৈতিকের মিশনের প্রধান আমির সাইদ ইরাভানি ইউক্রেন সংঘাতে তেহরানের ভূমিকা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর নানা অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনস্বীকার্য এই বাস্তবতা গোপনা করতে পারবে না যে পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রশস্ত্র পাঠানোর ফলে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ হয়েছে এবং এর ফলে বেসামরিক জনগণের এবং বেসামরিক অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাভানি আরও বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহের ও আন্তর্জাতিক বিষয়ে নিজের অঙ্গীকার লঙ্ঘনে ইরানের জড়িত থাকা সম্পর্কিত সব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং ইরান সুস্পষ্টভাবে এইসব অভিযোগ নাকচ করেছে। ইরান আবারও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ক্ষেত্রে তার অলঙ্ঘনীয় প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে। সূত্র পার্স টুডে।
বিশ্বের ক্ষুধার্ত জনসংখ্যার ৮০%ই গাজা উপত্যকার বাসিন্দা, সূত্র জাতিসংঘ। খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এই মন্তব্য করেছেন। মাইকেল ফাকরি বলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে বিশ্বের দুর্ভিক্ষ পীড়িত জনসংখ্যার ৮০% ছিল গাজা উপত্যকার বাসিন্দা। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাকরি বলেছেন যুদ্ধের ইতিহাসে এরকম দ্রুত গতিতে কোনো জাতি দুর্ভিক্ষ বা ক্ষুধাপীড়িত হবার রেকর্ড নেই। এ অঞ্চলে ২৩ লাখ ফিলিস্তিনির দুর্ভিক্ষ পীড়িত হবার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি। ফিকরি বলেন ৭৬ বছর আগে অবৈধ কট্টর ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়েছে। এই সময় থেকেই ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার ইতিহাস শুরু হয়। তারপর থেকে ইসরায়েলি ফিলিস্তিনি জনগণকে ক্ষুধার্ত রাখার নীতির দিকে ঝুঁকেছে বলে জাতিসংঘের এই প্রতিবেদক উল্লেখ করেন। জাতিসংঘের মুখপাত্র স্টাফেন ডুজারিক সম্প্রতি গাজা উপত্যকার জনগণকে সাহায্য করার জন্য এই সংস্থা সহ জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা আনজাওয়ারার গুরুত্বপূর্ণতার ভূমিকার উপর জোর দিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র আরও বলেন গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয়কে ছেড়ে গেছে। যদিও ৭ লাখেরও বেশি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে, তবু খাদ্য সহায়তা বিতরণের পরিমাণ জুলাইয়ের তুলনায় ৩৫% কমে গেছে। ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার ৭০% বাড়িঘর এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে নৃশংস অবরোধের কারণে নজিরবিহীন দুর্ভিক্ষ ও ক্ষুধায় গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এই এলাকার বাসিন্দাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্টেফান ডুজারিক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে ফিলিস্তিনি শহীদদের সংখ্যা বেড়ে হয়েছে ৪০,৯৩৯ এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪,৬১৬ জনে, সূত্র পার্স টুডে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে আবারও বড় বিক্ষোভ। প্রায় ৫ লাখেরও বেশি ইহুদিবাদী বসতি স্থাপনকারী আবারও দখলদার শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েছে। গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বন্দীদের মুক্ত করে নিয়ে আসার ব্যাপারে কোনো সফলতা না থাকায় ইসরায়েলিরা এ বিক্ষোভ দেখিয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে শনিবার তেল আবিবে টানা ৮ম রাতে ৫ লাখেরও বেশি ইসরায়েলও এ যাবৎকালের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন। এছাড়া আল কুদুস, হাইফা, বেয়ার, শেফা সহ দখলকৃত অঞ্চল জুড়ে অন্যান্য শহরগুলোতে এবং সিজিরিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের কাছে প্রায় ২.৫ লাখ কট্টর ইসরায়েলি বিক্ষোভে অংশ নিয়েছে। শাসক গোষ্ঠীর মিথ্যাচার নিরাপত্তা আনবে না স্লোগান দিয়ে অধিকৃত আল কুদুসে বিক্ষোভকারীরা গাজায় ১১ মাসব্যাপী যুদ্ধের অবসান, ইসরায়েলি অতি ডানপন্থী মন্ত্রিসভার পদত্যাগ এবং শাসক গোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে আর একটি সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে আগুন লাগানোর পর পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে পুলিশ জানিয়েছে তেল আবিবের বিক্ষোভ সমাবেশের থেকে তারা ৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এছাড়া দিনের আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেছিলেন যে নেতানিয়াহু দ্বারা সমর্থিত যুদ্ধবিরতির শর্তাবলী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার জন্য এবং সর্বস্ব বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যগুলো দুর্বল করবে, সূত্র পার্স টুডে। জর্দান সীমান্তে এক ট্রাক চালকের গুলিতে ৩ ইহুদিবাদী সেনা নিহত। একজন ট্রাক চালক জর্দান ইসরায়েল সীমান্তের আল কারামাহ ক্রসিংয়ে প্রবেশ করে ৩ জন ইহুদিবাদী সৈনিককে হত্যা করে। ক্রসিংয়ের নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে ট্রাক চালক গুলি ছুড়লে ওই ৩ নিরাপত্তারক্ষী নিহত হয়। পার্স টুডে আরও জানিয়েছে আল কারামাহ ক্রসিং অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে জর্ডানের এই ট্রাক চালক নিহত হন। ইসরায়েলের হিব্রু ভাষার মিডিয়াও জানিয়েছে নিহত ৩ জন ইহুদিবাদী ইসরায়েলের সীমান্ত ক্রসিং বিভাগে নিরাপত্তার কর্মকর্তা ছিলেন। কট্টর ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইহুদিবাদ বিরোধী এই অভিযানের পর কট্টর ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। ইহুদিবাদী সেনাবাহিনী আল কারমা ক্রসিং এ জর্ডানের বেশ কয়েকজন ট্রাক চালককেও আটক করেছে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি পিপলস ফ্রন্ট আল কারামা ক্রসিং অভিযানকে দখলদার ইসরায়েলের জন্য একটি বেদনাদায়ক চপেটাঘাত বলে মন্তব্য করেছেন। আল মায়াদিন টিভি চ্যানেল আরও জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী পিপলস ফ্রন্ট এ প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জর্ডানের এক যুবকের পক্ষ থেকে এই অভিযান ছিল একটি শক্তিশালী এবং জ্বলন্ত বার্তা, সূত্র পার্স টুডে। রাজনাথের বক্তব্যে যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছি
বলছেন তৌহিদ হোসেন। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। এটা আমি কোনো কারণ খুঁজে পাই না। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লাখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের শান্তি বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক হয়েছি যে উনি কেন কথা বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার কোনো আশঙ্কা আছে। উনি এটা তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। উনি যেভাবে বলেছেন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধের প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না। হামাসের সঙ্গে যে সমস্যা হচ্ছে তাতে ভারতের কি সম্পর্ক? ইউক্রেন হামাসের সঙ্গে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখব উনি কেন কথা বলেছেন। এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য হুমকি কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি এখনো মনে করি এটা উনি নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলের কারণে বলেছেন, কাজেই কোনো অনুমান করতে চাই না। এর আগে গতকাল শনিবার এক বিবৃতিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেন। একই সঙ্গে ভারতের এই অবস্থান নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কিন্তু তিনি রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই, বরং বাংলাদেশ অতি সম্প্রীতি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গত 15 বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে। রাজনাথ সিং এর রাশিয়া ইউক্রেন ইসরায়েল ও হামাসের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাম উল্লেখ করা দুরভিসন্ধমূলক। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি। এমন কোনো মন্তব্য ভারতের কাছ থেকে আসা উচিত হয়নি যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে মান্না বলেন, আমরা অন্য সব রাষ্ট্রের মতো প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু এই বন্ধুত্বে হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং দুই দেশের জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে। অন্যথায় শেখ হাসিনার শাসন পরবর্তী নতুন বাংলাদেশ কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করবে এবং ভারতের মনে রাখা উচিত সেই সক্ষমতা আমাদের আছে। সূত্র পার্স টুডে।